আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। টেলিভিশন বা মেইন স্ট্রিম মিডিয়াগুলো আমার মনে হয় যে খুব অদূর ভবিষ্যতে বা একেবারে কিছুদিনের মধ্যে হয়তো পর্নোগ্রাফি বা ওই কি বলে নগ্ন ভিডিও ছবি মুভি এগুলো মনে হয় টেলিভিশনগুলো বা প্রচার করবে মেইন স্ট্রিম মিডিয়াগুলো। হ্যাঁ, তাছাড়া কি এখন তো বকা বাদ্য গালি গালাজ এগুলো তো চলে, সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে তো চলে। এরপরে হলো যে আপনার টেলিভিশন গুলার ডিজিটাল যে প্ল্যাটফর্ম আছে, যে ফেসবুক ইউটিউব, হ্যাঁ ভিডিও একটা ছাইড়া দিল, এই যে মানে এগুলো চলে। হ্যাঁ, এই যে এগুলা, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি মতো একটা ছেলে, সে কোন একটা প্রোগ্রামে বক্তব্য দিছে, ভাই রাজনীতি করেন যা খুশি করেন গা, হ্যাঁ সমস্যা নাই তো। এই যে এগুলা মানে এগুলা মানে এটা সময় টিভিতে কেড়ে এখন এই লাইভ দেখতেছেন আপনারা, এগুলা চলবে টেলিভিশনের পেজে নাকি? আর আমরা ফরিদপুর অঞ্চলের লোক, আমরাই তো এই ভাষা মুখে দুষ্টামি করেও আনি না ভাই বন্ধুরা। এগুলা প্রচার হবে কোন রাজনৈতিক সমাবেশে এই ছেলেটা এগুলা বলতেছে, আবার বলছে ভদ্র সমাজের কথা। তালি দেয় কারা এই প্রোগ্রামে? আমরা শান্তিতে বিশ্বাস করি। ধর্ষণ বন্ধ, ধর্ষণ হয়ে তার প্রধানমন্ত্রী হবেন, এর আগে আওয়ামী লীগের অনেক এইখানে যারা আব্দুল্লাহ লড়াই চালাবেন, জীবন সালবাসীর বক্তব্য যাতন সহ্য করেছে, তার মধ্যে নিরাপত্তা দিতে আপনার শহীদ আছে, জেনজিরা আছে, আপনার পুরা সম্মান সিনিয়র সিটিজেন আসেন করতে পারেন, তাহলে যারা ইয়াং জেনারেশন আছে এই যে মিডিয়াতে এই যে মাঝে মধ্যে হয়তো দেখছেন আর কি। আজকে আমি এটা কি বলবো, এই যে জেএনজি এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যখন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিয়া জামাত শিবিরের বন্ধুরা যখন মালিকানা নিজেরা নিয়ে নেয় আর কি, হ্যাঁ দাবিদার, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাস সে জুলাই গণ অভ্যুত্থান বা জেএনজি এটার কথা বলতেছে। এটা দুর্ভাগ্য আমার আর কি। আমার দুর্ভাগ্য কোনটা জানেন? যে আমি বাংলাদেশের মতো একটা টেলিভিশনে চাকরি করি, এটা আমার দুর্ভাগ্য। এটা বাস্তবতা তো। বাংলাদেশের কোনো গণমাধ্যম জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি বা তারেক রহমানের ভূমিকা নিয়ে কোনো নিউজ টিউজ নাই, কোনো কিছু নাই। আমি নিজের গরজে 4-5 মাস রাত জায়গা জায়গায় 23 মিনিট একটা ডকুমেন্টারি করলাম। আমার বাংলা ভিশনের এমডি সাহেবের সাথে আলোচনা হইতেছিল, উনি পরে অসাধারণ প্রশংসা করে উনি এটা তাহলে এটা রেডি, সুন্দর করে রেডি করেন। 4-5 মাস কিন্তু রাত জায়গায় নিজের উদ্যোগে, অফিসের অ্যাসাইনমেন্ট না, পরে অফিসে প্রচার হইল। প্রচার হওয়ার পরে অদৃশ্য কারণে মানে আমি একেবারে মনে হয় কি যেন পাপ করে ফেলছি, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, আমি মনে হয় রোহিঙ্গা হয়ে গেছি। হ্যাঁ, এরকম একটা পরিস্থিতি আমার, সেটা আজকে বলতেছি আর কি। বাংলা বিষয়ের কথা বলছি, আমার নিউজ বিভাগের কথা বলতেছি। কারণ কি জানেন, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা যে বলতে পারে যে জুলাই গণ অভ্যুত্থান ওদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি, এইখানে একমাত্র সমস্যা হচ্ছে আমি বিএনপি রে, তারেক রহমান রে, খালেদা জিয়া রে, ওনাদেরকে যে বলছে না সবাই যে আপনারা কিছু পারেন না, আমরাই সব করছি, অমুক করছি তমুক করছি, আপনাদের কোনো অস্তিত্বই ছিল না, এই ছিল না, জুলাইয়ের কারণে এগুলো আসছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যে মির্জা আব্বাস সাহেব এগুলো বলতেছে, 19 জুলাই মির্জা আব্বাস নিজে পোলাপাই নিয়ে, লোকজন নিয়ে রাজপথে নিজে ধাওয়া করছে পুলিশের অস্ত্রধারী লোকজনগুলারে। মির্জা আব্বাস নিজে, ছাত্র দল, যুব দল, এই বলেই লাভ কি? এই যে বইলাই তো লাভ কি? এই বিএনপি তো বর্তমান রাজনৈতিক বাস্তবতা একটা অপ্রাসঙ্গিক দলে পরিণত হয়েছে, তাই না? আপনি চিন্তা করেন তো, বাংলাদেশের এতগুলা গণমাধ্যম, এই এটাতে তো ফটোটা দেয় তো আমাকে, এদিকে দে, তাতে দে। আচ্ছা একটু চিন্তা করেন তো, এই যে দেখেন, এটা আমি এখন ঝুলাই রাখছি, হ্যাঁ এটা তাকান, দেখেন তো, ধরেন তারেক রহমান 8 দিনে 9টা বক্তব্য দিয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভার্চুয়াল মাধ্যমে। এই যেটা ছবিগুলো, এই যে প্রত্যেকটা দিন তারিখ সহ আমি এখানে করেছি, এটা আমার ডকুমেন্টারিও আছে। বাংলাদেশের একটা গণমাধ্যম, একটা মিডিয়া, একটা পত্রিকা, একটা টেলিভিশন, একটা এই নিউজ নাই। তারেক রহমান এখন প্রধানমন্ত্রী, তার এই নিউজ ব্ল্যাক আউট করে দিছে হচ্ছে গণমাধ্যমগুলো, ব্ল্যাক আউট করে দিচ্ছে। একমাত্র ডকুমেন্টারি আমি করছিলাম, হ্যাঁ, এবং এই ডকুমেন্টারি করার পরে বাংলাদেশের গণমাধ্যমের বাস্তবতা কিন্তু আমি খুঁজে পাইলাম। এমনকি বিএনপির নেতারা বা কর্মীরা, আমি এটা বিএনপির ইস্যু না, কিন্তু বিএনপির ইস্যু কিন্তু না। বিএনপির ইস্যু হইলে আমি তো আমি কি আক্ষেপ ফেসবুকে করতে যেতাম, বা এই বিক্ষোভ ফেসবুকে, বিদ্রোহ বা এই সংগ্রাম ফেসবুকে বলতাম। যদি আমি বিএনপির চিন্তা করে বা বিএনপির পক্ষ নিয়ে করতাম, তাইলে কি আমি পারতাম না? পলিটিক্যাল পাওয়ার খাটাইতে হতে পারতাম। আমি তো সাংবাদিকতা করতে আসছি।
তাই না? সত্য তথ্য তুলে ধরার জন্য এই যে অনেকবার যে বলি না, আমি মাঝে মধ্যে তো বলি, আমি চিন্তা করছি এগুলো আস্তে আস্তে বলবো না। এবং নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এক জায়গা থেকে আমাকে পরামর্শ দেওয়া হলো যে এখন নির্বাচন, আমাদের এমডি সাহেব যেহেতু প্রার্থী, এইটা নিয়ে এখন আর করার দরকার নেই। অনেকে তো অবাক হন। আমাদের বাংলা বিষয়ে কিন্তু মালিক পক্ষ আর বিভাগগুলো সম্পূর্ণ স্বাধীন। তার মানে ওনারা জানে না এটা না, ওনারা সব জানে, ওনারা সব জানে। হ্যাঁ, এই 5 আগস্টের পরবর্তী বাংলাদেশে, 5 আগস্টের পরবর্তী বাংলাদেশের গণমাধ্যমগুলা টোটালি আপনার পুরা গণমাধ্যমে যারা টেলিভিশনে রিপোর্টিং করে তাদের মধ্যে 10 জন যদি আপনি পান যারা জাতীয়তাবাদী ঘরানার অথবা আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগ বিএনপির 10 জন রিপোর্টার যদি খুঁজে দিতে পারেন টেলিভিশনে, সবগুলো টেলিভিশন সার্চ করে চ্যালেঞ্জ করে আমি বললাম 10 জন টোটাল টেলিভিশনে ধরেন 10 জন যারা আওয়ামী লীগ অথবা বিএনপি মনে প্রাণে করে প্রমাণ দেখাইতে পারবে, পাবেন না, খুঁজা পাবেন না। তার মানে অন্য সব দেখবেন নিরপেক্ষ। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলে ভোট দিয়েছি না, মার্কায় তো ভোট দেই তো। কিন্তু আমি যেমন বলতে পারি হ্যাডম নিয়ে মাঝে মধ্যে প্রায় ফেসবুকে যখন কথা বলি, আমার বন্ধুরা যখন যে গালিগালাজ করে তখন বলি না যে একটা তথ্য আজ পর্যন্ত কেউ যদি প্রমাণ করতে পারেন মিরাজ হোসেন গাজী পক্ষপাতমূলক অথবা কারো বিরুদ্ধে মিথ্যা দিয়েছে, একটা তথ্য, সেই দিনকার পর থেকে আর এই চেহারা দেখাবো না, বলছি না অনেকবার। কিন্তু এটা অনেকেই বলতে পারবে না। আমার বাংলা ভিশনে তারেক রহমানের নিউজ ব্ল্যাক আউট করে দিচ্ছে, এই ছবিগুলো বাইর করতো, এটি এখন তো দেখানোর দরকার না, এগুলো এই একসময় গণমাধ্যম ইয়া হবে, তো কি বলে দেখি, এই দেখে 4টা নিউজ এখানে। তারেক রহমান নিজে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে উনি বলতেছিলেন নিজে অন রেকর্ডে, জুলাই গণ অভ্যুত্থানে যে রাজনৈতিক কৌশল ওনাদের গণতান্ত্রিক মনাজির দলগুলো আছে তাদের বিস্তারিত বলছে, এবং 18 জুলাই তিনি যে নিশ্চিতভাবে জানতেছিলেন যে সরকারের পতন তখন একেবারে সুনিশ্চিত। উনি কিন্তু ওই দিন বক্তব্য দিয়েছেন, উনি নিজে বলতেছে কোন একটা মিডিয়াতে এই নিউজ নাই, কোন একটা মিডিয়াতে এই নিউজ নাই। তারেক রহমান নিজে বলতেছে যে 18 জুলাই আমি নিশ্চিতভাবে, তখন আত্মবিশ্বাস জন্মেছিল যে এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। এবং ওই সময়ই রাজনৈতিক দলগুলো তারা কৌশল অবলম্বন করেছিল, বিএনপি সহ অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল, যাতে এই আন্দোলন তখন শুধু কোটা সংস্কার না, সরকার পতনের আন্দোলনের দিকে, এক দফার দিকে তারা নিয়ে যায়। কোন মিডিয়াতে এই নিউজ নাই। কেন জানেন? জামাত ইসলামী এবার নির্বাচনে তাদের রাজনীতির কৌশল ছিল কি, বিএনপি চাঁদাবাজ আর বিএনপি জুলাইতে কোনো ভূমিকা নাই, এই দুটা না ইস্যু ছিল, এই দুটা তো ইস্যু, বিএনপি খালি চাঁদাবাজ আর জুলাইতে বিএনপির কোনো ভূমিকা নেই, এই দুটা ছিল তো ইস্যু। হ্যাঁ, এই দুটা ইস্যু কোত্থেকে আসছে জানেন? এইটা আমাদের গণমাধ্যমের সৃষ্টি, এইটা আমাদের গণমাধ্যমের সৃষ্টি। এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি কথা বলতে পারে, কেন বলতে পারে জানেন? গণমাধ্যমগুলো ওরা অনেক আগে, আরো 10-15 বছর আগের থেকে ওদের মতাদর্শের। এখন যখন আওয়ামী লীগ ছিল দেশে তখন তো আওয়ামী লীগ বিরোধী সবাই, তাহলে বিএনপিরা মনে করছে সব ওনাকে বিএনপি, সব বিএনপিরা মনে করছে সবই ওনাদের বিএনপির লোক, ওই নিউজগুলো বাইরে তো বিকৃত শিরোনামগুলো। কিন্তু আসলে তো বিএনপির কোন লোক বলতে মিডিয়াতে তো কেউ নাই, আওয়ামী লীগের লোক তো নাই তো, কারণ এরা তো কাউকে ওইভাবে ন্যূনতম কোনোদিনও কোনোভাবে যোগাযোগ পর্যন্ত তো কেউ করে নাই, তাই না? এই যে আমি কেন তারেক রহমানের এই নিউজগুলো কেন করছি এতদিন জানেন? যেদিন আমি দেখলাম আমার বাংলা ভিশনে তারেক রহমানের বক্তব্য ব্ল্যাক আউট করে দিল, তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি করার জন্য আমার সাথে আমার অফিসের কর্তৃপক্ষ, ওই নিউজের যারা ওই সময় হেডওয়ালা, কথা বলা বন্ধ করে দিল। আজকে এগুলো প্রমাণ সহ এখন ধারাবাহিকভাবে দিব। একা আন্দোলন করছে, একদিন চুপ ছিলাম, আজকে চিন্তা করলাম যে না, আমি মিরাজ হোসেন গাজী বলি এখন, এই যে যারা বলছেন না এতদিন যে কিছু কি যেন পাওয়ার জন্য, কি যেন কিছু পাওয়ার জন্য এরকম বলছেন না, নো পাওয়ার জন্য না। যেদিন আমি দেখলাম বাংলা ভিশনে নিউজ হইতেছে, মিথ্যা শিরোনাম দিয়ে নিউজ হয়, হ্যাঁ, আমি সহ্য করব? আমি কিন্তু 22 জানুয়ারি থেকে বাংলা ভিশনের নিউজ বিভাগে যাই না, আমি কিন্তু এখন বেকার সাংবাদিক। আজকে বলি বেকার অফিস আমাকে নির্দেশ দিয়ে চিঠি দিয়েছিল, আমি গেছি, যোগ দিতে বলছে, আমি যোগ দিয়ে আসি, বলছি এরকম চললে আমি সাংবাদিকতা এখানে চাকরি করতে পারবো কিনা সেটা নিয়ে আমার সন্দেহ। দেখেন রাজবাড়িতে যুব দলের সুজন, আবুলের সুজন, সে হলো সাবেক যুব দল, আমার শিরোনাম যুব দল নেতা, এটা আবার জামাতের আমির বক্তব্য দেন। তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন অপকর্ম আমরা যেন অন্যায় না করি, অন্যায় করলে পরিণতি আওয়ামী লীগের মতো হবে, এটা বলছে উনি। শিরোনাম করে দিছে অপকর্ম বন্ধ করুন, নাইলে আওয়ামী লীগের মতো আমাদের পরিণতি। বন্ধ করুন মানে কি? তার মানে মির্জা ফখরুল স্বীকার করেন লোকজন বন্ধ করেন। অসংখ্য এরকম নিউজ আছে 5 আগস্টের পরে। 5 আগস্টের পরে বাংলাদেশের গণমাধ্যমগুলো সংঘবদ্ধভাবে এই নিউজগুলা করছে। আমি মিরাজ হোসেন গাজীর চাকরির জন্য সাংবাদিকতা করতে আসিনি,
এটা আমার অফিসের লোকজন জানে। আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবকিছু সমান। কিন্তু যেদিন আমি দেখলাম তারেক রহমান নিজে, এটা শুনেন একটু খেয়াল করেন, হ্যাঁ, এইটা দেখেন, কোন সাংবাদিক, কোন রিপোর্টার, তারেক রহমান নিজে বলতেছে যে আজকে আমি আমার জায়গা থেকে কথাটা প্রথমবার বলছি, মানে ওনাকে আর ওনার ছোট ভাই আরাফাত রহমান কোকোকে 2007 সালে যখন গ্রেপ্তার করা হয়, এটা আজকে যে আয়নাঘর, যেটা বন্দিশালা, এটা তো আগেও ছিল বন্দিশালা। এই বন্দিশালায় কিন্তু ওনাদের দুই ভাইকে একসাথে বন্দি করে নির্যাতন করেছিল যখন বেগম খালেদা জিয়া দেশের বাইরে যাইতে চায় নাই। এই যে যারা দালাল বলতেছো না, প্রত্যেকটার কিন্তু খেসারত দিতে হবে। আমার কোনো সমস্যা নাই, এখন তো লোকজন তো ধরবে, তোমাদের বাড়ির আশপাশের লোকজন। এটা কইরো না ভাই, দয়া করে এটা কইরো না, পরে সামাল দিতে পারবা। তোমার কোন জামাতের কোন নেতা কিন্তু তোমার পাশে দাঁড়াবে না, এটা বলবে। মিরাজ হোসেন গাজী কথা বলতেছে একার সঙ্গে, এটা বুঝো না তুমি নাকি বুঝো না? আমি যে সাহস নিয়ে সত্য কথা বলতেছি এতদিন তোমরা বুঝো নাই? 480টা প্রতিবেদন নিজের এই ডিজিটাল প্ল্যাটফর্মে MHG লাইভ, মিরাজ হোসেন গাজী লাইভ, এখানে 480টা প্রতিবেদন নিজের উদ্যোগে, কারো কোনো সহায়তা না, নিজের টিম নিয়ে নিজে গপ করে এটা করছি। আমি কেন করছি জানেন? ওই যে যেদিন দেখলাম যে আমার বাংলা ভিশনে এসব নিউজ ব্ল্যাক আউট করে দিচ্ছে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তারেক রহমান বিএনপির ভূমিকা কি নাই কিন্তু মিডিয়াতে, যে কারণে জামাত ইসলাম কিন্তু বলতে পারে জুলাই আপনারা মানেন না, এই করেন না। আরে ভাই, জুলাইয়ের আন্দোলনে জামাতের আমির কোথায় ছিল? জামাতে একজন নেতা যদি দেখাইতে পারে যে তারা কোনো জায়গায় কোনো ভূমিকা ছিল, একটা ফেসবুক পোস্ট দিতে, আমি জীবনে চেহারা দেখাবো না। চ্যালেঞ্জ করে বললাম, যারা কমেন্ট করতে আসো, বলো তো তোমার জামাতের নেতারা জুলাই গণঅভ্যুত্থান কোন দিন অফিসিয়াল একটা ব্রিফিং বা বক্তব্য দিছে? একজন বলতে পারবা? একজন বলতে পারবো না, কোথাও ছিল না। শুধুমাত্র যে আমাদের গণমাধ্যমগুলোর মুনাফিকি, হ্যাঁ, গণমাধ্যমগুলোর এই ভণ্ডামির কারণে জামাত ইসলাম পুরা নির্বাচনে তারা এই বেনিফিটটা নিয়ে নিছে। পুরা মিডিয়া, এখানে মিডিয়ার একেবারে সুন্দর কারসাজি, এই যে প্রমাণ পরিষ্কার ভাবে। জামাত শুধু 18 জুলাই একটা ব্রিফিং করে, তাও শেখ হাসিনার কাছে 5 দফা দাবি দিছিল, শেখ হাসিনার পতন চায় নাই। এই যে তারা জুলাই জুলাই বলে, ওরা কই ছিল? জামাতের নেতারা বা অন্য নেতারা, যারা সমন্বয়ক যারা ছিল তারা তো সবাই ছিল, সেটা সবাই জানে। আর তো বাংলাদেশ সবাই ছিল। ওই যে বললাম না, মির্জা আব্বাস ছিলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলে। মির্জা আব্বাস তো নিজে বুড়া বয়সে তো রাজপথে ছিলেন, ছাত্রদলের প্রেসিডেন্ট, যেখানে যুব দলের নয়ন, তারপরে এই যে জাগরণ নিয়ে বলা হয়, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা লোক রাজপথে সম্মুখ যোদ্ধা হিসেবে ছিল। কিন্তু ওই যে বললাম, গণমাধ্যমগুলো অনেক আগে থেকে সুন্দর, এটা দোষ না জামাতের, কিন্তু এটা দোষ, এটা জামাতের বিচক্ষণতা আর বিএনপির মূর্খতা, বিএনপির বলদ। বাস্তবতা তো সবাই জানে যে বাংলাদেশের মিডিয়াগুলোতে সবই জামাত শিবিরের লোক, সব জানে, সবাই এ টু জেড। কোন কারো মাথা ব্যথা আছে? এই যে এই অপতৎপরতাগুলো হয়েছে, এই যে এত বিকৃত মিথ্যাচার নিউজগুলো হয়েছে, মিটফোরের সোহাগের ঘটনা কি? বিএনপির চাঁদাবাজি বানাই দিলেন, তাই না? কোথায় চাঁদাবাজি, কোথায় বিএনপির কি? অন্য ধর্মের একটা ছেলেকে ধর্মান্তরিত কইরা তাকে বানাইছেন কি জিনা করার শাস্তি, পাথর মেরে মারতে হবে, তারে বুঝাইলেন, হ্যাঁ, বুঝায় তাকে দিয়ে আপনারা এই কাজটা করাই দিয়ে বিএনপি চাপাই দিলেন। মিডিয়াগুলো আবার এখানে তারেক রহমানের ছবিও দিয়ে দিল। আরে বাবা, আমি একটা কথা বলি ভাই, শোনেন, যারা এই যে জামাতের বন্ধুরা গালিগালাজ করেন, সবচেয়ে ভালো বিষয় হলো কি, আমি বলি, দয়া করে বলি, আমি তো মানুষ, কিন্তু আমি কিন্তু ফকিন্নি মকিন্নি ফ্যামিলির পোলাপাইন না, কিন্তু কলজা আছে বলে কিন্তু ঢাকা শহরে এই যে গণমাধ্যমের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলি। দয়া করে সীমা লঙ্ঘন করবেন না, হ্যাঁ, দয়া করে সীমা লঙ্ঘন করবেন না। আমার পাশে কারো দরকার নাই। কারণ কি জানেন, বাংলা ভিশনের মতো জায়গা, আমি তো বলতেছি প্রকাশ্যে, আমি কিন্তু 1.5 মাস ধরে কিন্তু বেকার সাংবাদিক। কই কোথাও দেখছেন কোন সময় বিএনপির কোন নেতার পাশে আশেপাশে দেখছেন? 480টা প্রতিবেদন বিএনপি তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার অপপ্রচারে তার প্রতিবাদে করছে। আমার ইউটিউবে যাই দেখেন, 480টা প্রতিবেদন করছে 1 বছরে। নিজের উদ্যোগে 2টা মোবাইল ফোন বিক্রি করছি, মার কাছ থেকে, বোনের কাছ থেকে, আল্লাহর রহমতে বাপের কিছু আছে কইরা দিছিল। ওই সাহস নিয়ে কিন্তু আমি আমার জায়গাটা কাজ করছি। এই যে নতুন দালাল একজন বলছেন, ভাই আমি বলে একটা কথা, সামাল দিতে পারবেন না কিন্তু পরবর্তীতে, হ্যাঁ, সামাল দিতে পারবেন না। একটা মামলা যদি কারো নামে করা হয়, আপনার কোন জামাতের লোক মিরাজ হোসেন গাজীর সামনে মামলা করলে তার সামনে আইনজীবী দাঁড়াবে না কোথাও। বাংলাদেশে সেই অর্জনটুকু করছি আমি, হ্যাঁ, এই অর্জনটুকু করছি। ধৈর্য একবারে ডাইরেক্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ধৈর্য কিন্তু একবারে জীবনোত্তর তোমার ফেসবুকে কমেন্ট করা শিখাই দিবে। পরিষ্কার যুক্তি দিয়ে আলোচনা করেন, ব্যক্তিগতভাবে গালিগালাজ করবেন যেটা,
একটারে কিন্তু দিয়ে উদাহরণ দিয়ে হইলেও কিন্তু এটার ব্যবস্থা কিন্তু নেওয়া প্রয়োজনে। এটা আমার জন্য না, এই যে সমাজটা নষ্ট করছে আপনারা ফেসবুক টেসবুক, সমাজ যে নষ্ট করতেছেন, এইটার খেসারত দেওয়ার জন্য হইলো আপনাদের এই প্রতিকারটা দরকার। দয়া করে কেউ ফেসবুকে এই ধরনের বাজে আর করেন না, কিন্তু হ্যাঁ আর করেন না। আমি কিন্তু বিএনপির কোনো পদ পদবি না বা রাজনীতি করি না, যে ওই প্রধানমন্ত্রী কি করলেন আমাকে তারেক রহমান তার নেতা কর্মীদেরকে শান্ত থাকতে বলছেন, আমি তো আর ওনার রাজনীতি করি না। আমার শান্ত শান্তের বিষয় কিন্তু নাই, নর্মাল। আমি আইনগত পদক্ষেপ নেওয়া, আইনের আশ্রয় নেওয়ার অধিকার কিন্তু আমার আছে। ঝামেলা পড়লে কেউ কিন্তু পাশে থাকবে না। এই অপকর্ম গালাগালি ফেসবুকে কইরা যদি আপনি কখনো মামলার আসামি হন, কোন জামাতের কোন নেতা, প্রথম আলো পুরাইছেন না, ডেইলি স্টার পুরাইছেন না, কতগুলো জেলে জানেন? জানেন রাজবাড়ী গলন্দতে লাশ পুরাই দিলেন জামাতের আমি জেলার সভাপতি নেতা এবং লোকাল বিএনপির লোকজন উস্কাই দিল। এরপরে কি হলো? কেউ আগাইছেন? এখনো কতগুলো জেলে জানেন? জানেন? জানেন না। শোনেন, এই পলটা নিয়ে কথা বলতে পারি কেন জানেন? পারি কেন? আমি আমার জায়গায় সৎ। 5 আগস্টের পরে যখন ভারতের মিডিয়া, নরেন্দ্র মোদী, ইন্ডিয়া যখন বাংলাদেশের চাইপা ধরলো, যখন ইউনূস সরকার হিমশিম খাইতেছিল, মনে আছে? সারা দেশে আন্দোলন হইলো, ইসকনের নেতারা আন্দোলন করলো, একমাত্র মিরাজ হোসেন গাজী নরেন্দ্র মোদীর ওই অপপ্রচার মিথ্যাচারের জবাব দিয়েছিল। আমি রিপোর্ট করি আমার টেলিভিশন, একমাত্র। এটা একমাত্র বলছে মানে একমাত্র, একমাত্র। বড় বাহাদুরি, বড় নেতাগিরি, বড় সাংবাদিকতা শিখাইতে আইছেন। তারেক রহমানের বক্তব্য নিউজ যারা ব্ল্যাক আউট করে দেয়, মিথ্যা শিরোনাম যারা সংঘবদ্ধভাবে করে অসংখ্য। ডাকসু নির্বাচনে কি করছে? ছাত্র দলের প্রেসিডেন্ট তো বলদ, রাকিব বেটা শুনলে তো শুনেন আপনি তো বলদ মিয়া। আপনার প্রথম আলো দুঃখ প্রকাশ করছে, সেটা শেয়ার করলেন। ওই দিনকে শুধু প্রথম আলো একা নিউজ করছে, ওইটা কইটা এই দেখেন ডাকসু নির্বাচনের জালিয়াতিতে কারা 26টা মিডিয়া ওই দিন মিথ্যা নিউজ করছে। প্রথম আলো দুঃখ প্রকাশ করছে, আর কেউ কিন্তু দুঃখ প্রকাশ করেনি। আমার বাংলাদেশের অন্যতম শিকার। এই দেখেন আমার বাংলাদেশ সব জায়গায় যতগুলো মব সাংবাদিকতা আছে আমার বাংলা বিষয় আছে। তা আমি ওই অফিসে ওই নিউজের ওই টিমের সাথে আমি সাংবাদিকতা করব? হ্যাঁ, আমি সাংবাদিকতা করতে আসছি কি এই গোলামি করার জন্য নাকি কারো চাটুকারিতা করার জন্য? নেবার ডিসেম্বরের আগ পর্যন্ত এই 1 বছর বিএনপি তারেক রহমানের নাম কেউ নিছেন মুখে? কেউ নিছেন? নোবডি। মিরাজ হোসেন গাজী আকাশে সত্য নিউজগুলো কিন্তু করে গেছে, কিছু পাওয়ার জন্য না। বাংলা বিষয়ের মতো জায়গায় বাংলা বিষয়ের এমডি হলো ইশরাক হোসেন, এখন তো উনি মন্ত্রী, উনি সব জানে, সব কিছু জানে। আমি কিন্তু জানুয়ারি মাসের 22 তারিখের পর থেকে আমি কিন্তু বেকার সাংবাদিক, কিন্তু আমি বাট মাথা নত করবো না তো ওই মুনাফিকদের কাছে। এগুলো এভিডেন্স আমার। আমি জমা দিচ্ছি অফিসে, আমার কারণ দোষের নোটিশের জবাব দিয়ে বলছি আমাকে জয়েন করতে বলছি। আমি বলছি এই সাংবাদিকতা আমি তো করবো না ভাই, আপনি আমাকে চেক করে দেন। এখন আমি জানি বিএনপি এমন একটা দল, ওই যে বললাম এখন তুমি সবাই বিএনপি সাংবাদিক হয়ে গেছে, দেখবে সব ঘুমাতে উঠে সকাল বিকাল। আমি তো সাক্ষী, আমারে যারা তারেক রহমানের বক্তব্য দিতে নিচে প্রচার করতে নিষেধ করছে, যারা হ্যাঁ যারা নিষেধ করছে, তারা এখন সকাল বিকাল ফেসবুকে তারেক রহমানকে কমেন্ট করে ধন্যবাদ জানায়। আমি কিন্তু এগুলো পারতাম গিয়ে বলতে বা ই করতে, আমাকে বলতে দিতে নাই। মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আমাকে ফোন করে বলছেন, আমি বলছি না ভাই আমার কোনো সহযোগিতা আল্লাহ রহমান, আপনাদের ধন্যবাদ। আমি আমার এই প্রতিবাদটা করতে চাই গণমাধ্যমের স্বার্থে, আমার স্বার্থে না। আমি আজকে আছি কালকে নাই, বাস্তবতা। আমি ধরেন হয়তো আমি বাড়ির থেকে বাড়ি যে ধার দেনা আমার ভাই বন্ধুদের কাছ থেকে নিয়ে নিয়ে আমি আমার টিম চালাইছি, তাই না? গেল 1 বছর, এটা বুঝেন। 1 বছর যদি আমি একটা টিম নিয়ে একটা ছোটখাটো টেলিভিশনের মতো করে যে 480টার মতো প্রতিবেদন তৈরি করি, আমার তো এই একেবারে নিজের কোনো কারণ ওই কারো কাছ থেকে ধার টার করে নিজের ফ্যামিলি লোকজনের কাছে নিয়ে গিয়ে আমি চলছি। জামাতের অপকৌশল জানেন? যেহেতু 1 বছর আমি ওই সময় ওনাদের কাছে মাথা নত করি নাই, আমার গ্রামের বাড়ি পর্যন্ত তারা মোটিভেশন দেওয়ার জন্য লোকজন পাঠাইছে, জানেন? আমার ছোট বোনের বাসা খুঁজা বের করে ওইখানে গিয়ে মোটিভেশনের জন্য লোক পাঠাইছে। আমার মার কাছে পাঠাইছে, আমার মা এবং 2 বোন আমার বাসায় চলে আসছে। এটা তো পলিটিক্স। হ্যাঁ, এখন যারা রাজবাড়িতে বা যারা গেছে তারা তো জানে যে কোন ফ্যামিলি বা কি রাজবাড়িতে কয়েকটা ফ্যামিলি গুনলে তো মিরাজ হোসেন গাজীর ফ্যামিলিবাসীরা তো জানে। হ্যাঁ, আমার মা কোন ফ্যামিলির সেটিও সব রাজবাড়ির লোকজন বা ওইখানকার সবাই জানে। তো ভয় পাওয়া বা পিছলিত হওয়ার কিছু নেই। কিন্তু আমি ফ্যামিলির কাছে তো আমরা দায়বদ্ধ সবাই, তাই না? ফ্যামিলির কাছে দায়বদ্ধ না? ফ্যামিলির কাছে তো দায়বদ্ধ। আমি কিন্তু আপোষ করা বা এই জায়গায় আমি বড় সুবিধা নিয়ে বড় জায়গায় যেতে পারতাম। বড় যে কোনো টেলিভিশন মিডিয়াতে দায়িত্ব নিয়ে বসার মতো যোগ্যতা, কোয়ালিটি সবকিছু আমার তো আছে বা ছিল, এখন আছে। নিজেদেরও তো এই ডিজিটাল প্ল্যাটফর্মে করতেছি, কিন্তু আমি করিনি কেন? আমি সাংবাদিকতার সঙ্গে আপোষ করব না। কারণ কি জানেন, আজকে যারা সবচেয়ে আওয়ামী লীগ শেখ হাসিনার নিউজ কভার করছে সেগুলো এখন জামাতের লোকজন। অবাক কাণ্ড।
ভাই রাজনীতি কিন্তু দোষ না, আবারও বলি, আমি নিজে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সব আমার কাছে সমান। আমার এলাকায় আমার আত্মীয় স্বজন লোকজন জামাতের লোক আছে না, আছে তো। কিন্তু আপনি যখন পেশাগত ভাবে আপনি আপনার নিরপেক্ষতা রাখতে পারবেন না, পেশাদারিত্ব রাখতে পারবেন না, তখন হচ্ছে আমার প্রশ্নটা। আপনি জামাত করেন, সমস্যা নাই তো। জামাত করলে আপনি বিএনপির নামে মিথ্যা নিউজ করতে হবে আপনার। তার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকৃত শিরোনাম চাঁদাবাজির ঘটনা না চাঁদাবাজি বানিয়ে দিতে হবে। যতগুলো চাঁদাবাজির বড় বড় ঘটনা, গাজীপুরে একটা, মিটফোর্ডে সোহাগের একটা, বাইতুল মোকাররমে একটা, এই যতগুলো ঘটনা, একটা চাঁদাবাজির ঘটনা না, একটা বিএনপির জড়িত না, এভিডেন্স আমার কাছে আছে। এবার কারে বলবেন বলেন, কারে বলবেন? তাই না? আমি যদি ওই যে বলতাম বিএনপির যদি সহানুভূতির জন্য, তাহলে আমি ওনার কাছে যোগাযোগ করতে পারতাম না? পারতাম তো। বা আমাকে তো সবাই চিনেন, আমার প্রতিবন্ধ সবাই লাখ লাখ মানুষ দেখছেন না, দেখছেন তো। কিন্তু আমি চাই গণমাধ্যমের এই পেশাদারিত্ব আসুক, নাইলে এক সময় খেসারত আমাদেরকে আপনাদেরকে সবাইকে দিতে হবে ভাই। আজকে আপনি মনে করছেন যে আপনি সুবিধাজনক আছেন, আপনি গালাগালি করে জিতে যাচ্ছেন। আর ভাই বিএনপি তো এখন ক্ষমতায়, মিরাজ হোসেন গাজী যদি দালালি করতো তাহলে তো আমার কমেন্ট করে গালাগালি করতে পারতেন, বা বাংলাদেশের যেগুলো মুনাফিকি করছে এই যে সব ধার করে বার করতাম না, আমি বার করতাম তো। বিপিএন ক্ষমতায় না, আর 480 প্রতিবেদন বাজে, লাখ লাখ কোটি কোটি মানুষ তো আমার রিপোর্ট গুলো দেখছে তো নিয়মিত, আপনারাও সবাই দেখছেন। তখন তো কেউ এগুলো করে নাই। তারেক রহমান নিজে বলতেছেন যে ওনাকে আর ওনার ছোট ভাইকে এই যে আজকের আয়নাঘর সেখানে বন্দি করে রাখছিল, নির্যাতন করছে, দুই ভাইকে একসাথে। তারেক রহমান নিজের মুখে বলতেছে, কোন একটা মিডিয়াতে এই নিউজ নাই। দশ সাল সেই মিডিয়াতে মিরাজ হোসেন গাজী কাজ করবে, সেই জায়গায় কাজ করবে। আমাদের এখানে তারেক রহমান না, এখানে যদি জামাতের আমিরও হইতো, শেখ হাসিনা হইতো, শেখ হাসিনা পাড়ায় প্রথম নিউজ সজীব জয়েন্ট নিউজ বাংলাদেশের প্রথম টেলিভিশন আমি করছি তো। আবার গুম খুন নিয়ে 2014 সালে রিপোর্ট আমি করছি, আমি সেই মিরাজ হোসেন গাজী। আপোষ করবো না, প্রয়োজনে এই যে ব্যাক টু পেপারে একবার বাড়ি চলে যাব। কিন্তু সাংবাদিকতার এই মুনাফিকি, ভণ্ডামি, এই গুপ্তবাদী, এইটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করবই। আল্লাহ যদি বাঁচায় রাখে। অনেকে ভয়ভীতি, হুমকি দুমকি দেখাইছেন। আমি আমার মাকে এটুকু বলছি যে মা, যে কারো মৃত্যু হইতে পারে, তো হইতে পারে না। পানিতে ডুবে মারা গেলে তো একজনের লাশও পাবে না, রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে গুম হইতে পারে। এর চেয়ে আমি সঠিক সত্য প্রচারের জন্য যদি আমার কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়, আপনার আল্লাহর রহমতে অনেক সম্পদ, আপনার আমার বাবারও সম্পদ যা করেছে, আপনি নিজেও নিজের বাবার বাড়িতে আল্লাহর রহমতে রাজার হালে আপনার থাকতে পারবেন না সবাই, হ্যাঁ। কিন্তু আমি যদি সত্যের জন্য যদি আমার অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়, আপনাদের বলতে পারবেন যে আমার ছেলে সত্য। আপনি খালি খেয়াল করবেন যে আমি সত্য জায়গায় আছি কিনা, এটা বাস্তবতা। কিন্তু আমি শুধুমাত্র আমার ফ্যামিলির কাছে আমি মানে পরাজিত। এই যে বললাম না যে এত কষ্ট, আমি যেখানে এই গেল 1.5 বছর আমি বাড়িতেও যাই না। কারণ কি জানেন, ওই যে জামাতের মোটিভেশন আর ইমোশনাল ব্ল্যাকমেইলের বাস্তবতা এমন পর্যায়ে গেছে, এটা আপনারা চিন্তা করতে পারবেন না। তবে হ্যাঁ, আমি আমার সংগ্রাম করব, কিন্তু সাংবাদিকতা নামের গোলামির চাকরি, বেকার থাকবো, বাদাম বিক্রি করবো দরকার হলে, হ্যাঁ, অত বেকার থাকবো, বাড়ি যায় নিজের দেখবো, কিন্তু সাংবাদিকতার নামে গোলামির চাকরি আমি মিরাজ হোসেন গাজী করবো না। অন্তত পক্ষে বলার মতো কয়েকশো প্রতিবেদন এই 15-16 বছরে করছি। এই সংকটকালে ভারতের নরেন্দ্র মোদী আর ইসকনের বিরুদ্ধে একমাত্র রিপোর্ট টেলিভিশন আমি মিরাজ হোসেন গাজী করছি, এবং এগুলো নিজের গরজে, নিজের উদ্যোগে। আমার কিন্তু অফিসের অ্যাসাইনমেন্ট বা ডিউটি বা চাকরি না, আমি নিজের পরিকল্পনা, নিজের আইডিয়া এগুলো করছি। এই দয়া করে ফেসবুকে এই অসামাজিকতা এগুলো বন্ধ করবেন পরিষ্কারভাবে। আর এই জায়গাতে অন্তত পক্ষে এই সামাজিক অস্থিরতা এর বন্ধ করবেন। আমাকে যদি যারা পারেন মনে করেন সঠিক, আমার সাথে থেকে আমাকে সমর্থন বা সহযোগী করবেন, খয়রাত সহযোগিতা দরকার নাই। হ্যাঁ, যখন একেবারে কুলাইতে পারবো না, তখন এই কি বলে ব্যাক টু প্যাভিলিয়ন। কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, 24 জুলাই গণঅভ্যুত্থান এগুলো স্বীকার করেন, মানেন, যারা সত্য মানেন, যারা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করেন, বাংলাদেশপন্থী যারা, তারা যদি ফেসবুক অন্তত আর ইউটিউবের সাথে থাকেন, এই সব মিরাজ হোসেন গাজী একাই উপকার করতে পারি, একাই সমাধান করতে পারি। অন্তত ওইটুকু অর্জন আমার কমিউনিটিতে বলেন, আমার জেলাতে বলেন, আমার সাংবাদিক কমিটি, এইটুকু অবস্থান অন্তত আমার আছে, এটুকু নৈতিকতা আছে। আপনি আমাকে অনেক করতে পারবেন, কিন্তু আপনি আমার সামনে তথ্য প্রমাণ নিয়ে যদি পারেন আসেন, যে কেউ ওয়েলকাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি জুলাই গণঅভ্যুত্থানের মালিকানা দাবিদার, যেটা শুরু করছিলাম, এই যে যেই ভাষা ব্যবহার করে একটা বক্তব্য দেয় রাজনৈতিক মঞ্চে,
এক সময় 111-এর সময়ও সব প্রণোদিত হয়ে হাইকোর্ট থেকে কিন্তু রুল জারি করতো এক সময় এই ধরনের এগুলো বন্ধ করার জন্য। এদের মুখ দরকার হলে সেলাই করে দিতে হবে। এখন ওগুলো তো যে মামলা হয়েছে উনি বলছে যে তাহলে কি মারামারি করা কি ভালো বলতেন ভালো না। এরা কি চাইতেছে জানেন? এরা এই দেশের ধ্বংস চাইতেছে। বিএনপি তো বিচক্ষণ দূরদর্শী বলে তো এগুলো ঠ্যাংম্যাং ভাঙতেছে না। যেই ভাষা আজকে ব্যবহার করছে, টেলিভিশনগুলো প্রচার করছে যে ভাষা, ওর তো টেলিভিশনগুলো নিষিদ্ধ করা উচিত। টেলিভিশনে ওর বক্তব্য বিবৃতি নিষিদ্ধ করা উচিত। তো তাহলে পর্নোগ্রাফি চালাবেন নাকি আপনার কদিন পরে? ও কি বলছে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য কি এগুলা? আবার এগুলো দেখছি সমর্থন করে কেউ কেউ। নাসিরউদ্দিন পাটোয়ারিদের কিচ্ছু পারে, যারা সমর্থন করে বাটপারি করতেছেন, ফ্যামিলির ভিটা বাড়ি বিক্রি করে পরে কেস চালাইতে হবে এক সময়। আমি না, ওই আপনার বাড়ির পাশের লোকই আপনাকে করবে। দয়া করে সহনশীল হওয়ার শেখেন, হ্যাঁ, সহনশীল হইতে শেখেন। আল্লাহ হাফেজ।